আলিপুরদুয়ারের এক আজব কাণ্ডর দিকে নজর রাখবো। কেন বলুন তো? তার কারণ রেশন ডিলারের কাছে রাশি রাশি এসআইআর ফর্ম। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে সম্ভব যে রাশি রাশি এসআইআর ফর্ম রেশন ডিলারের কাছে সেই ফর্ম জমা পড়ছে কেন? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই রাশি রাশি এসআইআর ফর্ম তো বিএলওর কাছে যাওয়ার কথা, ঠিক কি ঘটেছে এখানে? একদমই, দেখো সোনিয়া, এই যে রাশি রাশি এসআইআর ফর্ম যেগুলো বিএলওর কাছে জমা করা, সেগুলো স্থানীয় একজন রেশন ডিলার যার নাম প্রদীপ মজুমদার, তিনি যাকে এলাকায় সবাই মামু বলে ডাকেন এবং যাকে অনেকে হোচিমিন বলে চেনেন, তিনি হচ্ছে সিপিআইএম দলের হচ্ছে বিএলএ 2। এই ব্যক্তির কাছে কিন্তু রাশি রাশি এসআইআর ফর্ম জমা করেছেন স্থানীয় মানুষেরা। যদিও এই ব্যক্তির অভিযোগ যে স্থানীয় যারা ভোটার আছে তারা হচ্ছে ওনাকে বিশ্বাস করে ফর্ম জমা দিয়েছেন। তিনি নিজে ফর্মও ফিল আপ করছেন এবং ফর্ম ফিল আপ করে তিনি বিএলওর কাছে জমা দিচ্ছেন। সেখান থেকে নিয়ে আবার রাজকুমার, বিএলও কি বলছেন দেখি, কি অভিযোগ তার? এসআইয়ের কাজ অনলাইনে আমি ফর্মের জন্য, ফর্ম কালেক্টের জন্য আমার এসআইয়ের কাজ একটু পার্সেন্টেজটা কমে আছে, আমি নিচের দিকে আছি। তাই আমি আজকে সবাইকে বলেছিলাম, পঞ্চায়েতকে বা প্লাস আরও যারা বিএলএ আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করবো, আমার পার্সেন্টেজ বাড়বে। অন্য কেউ হয়তো আরও কেউ কালেক্ট করছে কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে, সেটা আমি একসঙ্গে। আমি এখানে নতুন বিএলও, আমি ওনার নামটা আমি জিজ্ঞাসা করিনি, আমি শোনারও চেষ্টা করি। এমনি কি পরিচয়টা জানেন ওনার? উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিএলএ। আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি যাতে আমার কোনো ডিসপুট না থাকে। ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি রাজকুমার বলছিলেন, এলাকায় মামু হিসেবে পরিচিত এই রেশন ডিলার, আর এসআইআর ফর্ম মামুর কাছে জমা। স্থানীয়রা অন্তত এমনটাই বলছেন। এসআইআর ফর্ম ফিল আপের আশ্বাস দেন রেশন ডিলার, ফর্ম ফিল আপ করে জমা দেওয়ারও আশ্বাস, কিন্তু এখনো পর্যন্ত অনেকে রিসিভ কপি পাননি নাকি। রাজকুমারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রাজকুমার, এই যে ফর্ম জমা দেওয়ার আশ্বাস দিচ্ছেন কিন্তু রিসিভ কপি, সেটাই তো স্থানীয়রা অনেকে এখনো পায়নি, এমনটাই অভিযোগ। একদমই শুনিয়ে দেখো, এইটা নিয়ে কিন্তু একটা চরম সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়। তার কারণ বিএলও কিন্তু ফর্ম এসে পড়ছে না এবং বিএলওর কাছে ফর্ম না জমা পড়ায় কিন্তু বিএলও পড়েছে সমস্যায়। ইতিমধ্যেই এই বিএলও যে জেলা নির্বাচন দপ্তর আছে, সেই নির্বাচন দপ্তরে আবেদন জানিয়েছেন যে যেন এলাকায় মাইকিং করা হয়, মাইকিং করে যেন সকলকে বলা হয় যে বিএলওর কাছে ফর্ম জমা দিতে। অন্যান্য জায়গায় কিন্তু ফর্ম চলে যাচ্ছে, এই রেশন ডিলারের কাছে রাশি রাশি ফর্ম চলে গেছে। সেই কারণে কিন্তু বিএলও তার কাজ করতে পারছে না, ডিজিটাইজেশনের কাজ করতে পারছে না। এই সমস্যা কিন্তু এলাকায় তৈরি হয়েছে। বিএলওকে না দিয়ে রেশন ডিলারকে ফর্ম দেওয়ার কারণটা কি? দেখো সোনিয়া, আমরা এলাকায় গিয়ে যে কারণটা বুঝতে পারলাম, ওই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু তারা পড়াশোনা একটু কম জানেন। এই অবস্থায় এই যে এসআইআর ফর্ম সেটা ফিল আপ করা অনেকটা সমস্যায় পড়ছেন। যেহেতু মামু, যে এলাকায় যে রেশন ডিলার মামু বলে পরিচিত, উনি একটি রাজনৈতিক দলের ওখানকার প্রতিনিধি এবং ওনার সাথে বেশ কিছু মানুষের পরিচয় আছে। তাই ভরসা করে হয়তো তার কাছে ফর্ম দিয়েছে যে তিনি ফিল আপ করে জমা করে দেবেন, কারণ অনেকেই ফর্মটা ফিল আপ করতে পারছে না। এই সমস্যার কারণেই কিন্তু এই যে হোচিমিন নামে পরিচিত এই ব্যক্তি মামু, এই রেশন ডিলার, তার কাছে কিন্তু এসআইআর ফর্ম জমা দিয়েছেন ভোটাররা। বেশ, আমরা তো পড়াশোনা জানি না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা জানি না, কিন্তু তাই আমার বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটাকে এখানে সবাই শ্রদ্ধা করো নাকি, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরা দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে, উনি বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনি ফর্ম জমা করার পরে রিসিভ কপি নিয়েছেন? না, উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে। আপনি দিয়েছেন কবে? এই যে বাগুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি আমি। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয় তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। কিন্তু অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার, সাহায্য করতেই ফর্মগুলি নিয়েছেন বলে তার দাবি। এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি বিএলএ। কতগুলো ফর্ম আপনি জমা করলেন? 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। না, সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই। আমি ফর্মটা দিচ্ছি
জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না। আর এসআইআর এর চাপে বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছেন, একাধিক অভিযোগ তারা বারবার তুলছেন। এবার বনগাঁর দিকে নজর রাখবো, কারণ এসআইআর চাপে আরো এক বিএলও অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বনগাঁর গোপালনগরের 106 নম্বর বুথে এই ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ পরিবারের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর 106 নম্বর বুথের বিএলও সুশান্ত টিকাদার তিনি গত সোমবার বাড়িতে বসে এসআইআর এর কাজ করছিলেন। এই অত্যাধিক পরিমাণে এসআইআর এর যে চাপ, সেই চাপের কারণেই তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে প্রাথমিকভাবে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে তাকে কল্যাণী গান্ধী হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। পরিবারের থেকে দাবি তোলা হয়েছে যে তার হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তেমনই জানিয়েছেন ডাক্তারবাবুরা। এই এসআইআর এর যে অত্যাধিক পরিমাণে কাজের চাপ, সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এ নিয়ে রীতিমতো হৃদরোগে আক্রান্ত, এসআইআর এর চাপেই তিনি কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরো লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। ওখান থেকে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক। আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি। নজর রাখবো এবার কোচবিহারের দিনহাটার দিকে। রংপুরে ঠিক কি ঘটেছে? বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর হামলার অভিযোগ। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দিনহাটা শহর সংলগ্ন পুরসভার 14 নম্বর ওয়ার্ডে অর্থাৎ রংপুর রোডে বিজেপির মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার বাড়ির সামনে বেড়া, টিনের বেড়া ভেঙে ফেলা হয় এবং রাত 11টা সাড়ে 11টা নাগাদ 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ হয়নি যে এখন বিজেপি নেতৃত্বের বাড়িতে ভাঙচুর করতে হবে। যেহেতু সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে একটা বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। রাত্রিবেলা তো আমরা 11টা সাড়ে 11টায় খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে শুনি ভাঙচুর, বম ফুটানি, তারপরে তো এগুলি করছে। তারপরে তো আমরা তো আর বের হই নেই। তারপরে অকথ্য খালি গালা ওর বাবার নামে, ওর নামে এগুলো বলছে টলছে, সব ভাঙচুর করছে। দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল, ওই পাশে ওগুলো ভাঙচুর করছে, ওই পাশে যায় অল্প টিম ভাঙাভাঙি করছে। কারা করলো? কারা করলো আমরা তো, আমার ছেলে তো বিজেপি করে, তো তৃণমূলের লোকেরাই করছে। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিনহাটা মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দিনহাটার তৃণমূলের কোনো জনসমর্থন নেই, তারা ভাবছে যে ঝামলার মামলা করে তারা দিনহাটায় জয়লাভ করবে। তারা ভুল করছে। দিনহাটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিনহাটা মানুষ দেবে। যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কি সেটা জানি না, বিজেপি করে তো অবশ্যই। এইবার বিজেপি করছে, তারা কোনো মানুষের পাশে থাকছে না, কিছু না। যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক, নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে, মানুষের পাশে মানুষের চোখে আসার চেষ্টা করছে। কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না। আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনো আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি, সেই কারো বাড়ি ভাঙতে হবে।